আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যেই স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। ঘটনাটা এসছে ইন্ডিয়া থেকে। আচ্ছা, ওকে, ক্যালকাটা থেকে। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আপনার পিয়াসা মিত্র, কলকাতা থাকে। ও লাইফের একটা ঘটনা। তো ঘটনা হচ্ছে, ওরা পিয়াসা এবং তার হাজব্যান্ড ওরা প্রায় বেড়াতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় যায়। তো ওরা মধ্যপ্রদেশের একটা জায়গায় বেড়াতে যায়, জায়গাটার নাম হচ্ছে খাজুরাহ। এবং ওই জায়গাতে নাকি আপনার বেশ অ্যানশিয়েন্ট একটা শহর। এখানে মানে বেশ আপনার অনেক টেম্পল রয়েছে, মানে খুব অ্যানশিয়েন্ট অনেক টেম্পল। ওখানে সবসময় আর্কিওলজিস্টরা কাজ করছে, এখনও করে, ডিগিং অ্যান্ড ফাইন্ডিং থিংস। এরকম একটা শহরে ওরা বেড়াতে যায়। তো বেড়াতে, এবং ওরা ওখানে শোনে একটা ট্যুরিজমের একটা হোটেল, একটা রিসোর্ট, ওখানে ওরা উঠে। তো ওঠার পর সেটার আপনার প্রথম দিন সকালে ভালোই কাটছে। ওখানে রাত থাকার পরে সকালবেলা ওরা বের হচ্ছে। ওরা গ্রাউন্ড ফ্লোর একটা রুমে ওরা ছিল। তো সেটার একটা আপনার স্লাইডিং ডোর আছে, যেটার বাইরে আপনার বের হলেই একটা লনের পাশে হচ্ছে, ওপারে হচ্ছে আপনার বেশ ঘন জঙ্গল টাইপের, গাছগাছালি বেশ। তো পিয়াসা এবং ওর হাজব্যান্ড বের হয়ে বেশ ছবি তোলে ওখানে, বেশ কিছু ছবি টবি তুলছে লন থেকে স্লাইডিং ডোর পার হয়ে। তো যখন ছবি তুলছে, একটু পরে ওরা যখন ফিরে আসছে, তখন দেখে যে বাসার লনের যে সামনের জায়গাটা, পেভমেন্টের উপরে কিছু একটা পড়ে আছে। তো কাছাকাছি এসে দেখে যে ওখানে কেউ আপনার শুকনা মরিচ, দেন সরিষা, এই ধরনের কিছু জিনিস হাফ বার্ন হয়ে পড়ে আছে। তো পিয়াসা ওটার উপরে স্টেপ করে ফেলে, পা দিয়ে ফেলে। তোর হাজব্যান্ড ওকে ধরে সরায় যে কি ব্যাপারটা কি। ওটা দিয়ে কথা বলে যে এই জিনিসটা কেন এসছে, এটা এই ধরনের জিনিস, আধা পোড়া সরিষা, কাঁচা শুকনা মরিচ, এই ধরনের জিনিসটা সাধারণত থাকে না কোথাও। এগুলো সাধারণত মানুষ আপনার কোনো রকম রিচুয়াল করার সময় ব্যবহার করে, এটা অনেকেই জানে। এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে কোনো কাউকে কোনো ক্ষতি করতে গেলে, বা এই ধরনের জিনিস পাওয়া যায় হাফ বার্ন অবস্থায় ফেলে রাখা কোথাও। এক্সকিউজ। তো এই জিনিসটা পাওয়ার পরে স্টেপ ওরা একটু মানে হয়ে যায় যে আমরা এখানে আসি নাই, আমাদেরকে চেনে না, কে আমাদের জানলার সামনে এরকম ফেলে রাখলো। তো ওরা আপনার বেয়ারাকে ডাকে, হোটেলে যে বয় আছে তাদেরকে ডাকে, বা রুম সার্ভিসকে ডাকে, বলে যে এই জিনিসগুলো কি। ওরা দেখা যাচ্ছে জিনিসটা দেখে একটু ভয় পায়, ওনাদের চেহারার মধ্যে একটা আতঙ্ক। হ্যাঁ। তো একজনকে জিজ্ঞেস করে, নিজেরা আবার কানে কানে কি বলতেছে, কানাঘুষা করতেছে। তো ওরা বলে যে কানাঘুষা করতেছে, এটা কি? তখন বলে, ওরা কিছু না বলে নিজেরা আলাপ করে, নিজেরা ওটার উপরে স্টেপ করে না। একজন একটা কোদাল নিয়ে আসে, এসে ওটাকে উঠাই নিয়ে যায়, উঠিয়ে ডিসকার্ড করে ফেলে। তো এনিওয়ে, এটা দেখে ওরা নিজেরা একটু হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। হোয়াট ইজ দিস? রুমে ঢোকে, কথাবার্তা বলে। তো ওই দিনটা পার হয়ে যায়। রাতের বেলা ওরা যখন ঘুমাচ্ছে, বলতেছে শীতকাল, প্রচণ্ড শীত, এবং শীতের মধ্যে দেখা যাচ্ছে যে শীতে দেখা যায় যে কুয়াশা ভেসে ভেসে যায় ওসব জায়গা দিয়ে। তো একটা সময় হঠাৎ করে একটা পিকনি চিৎকারে ঘুম ভেঙে যায়, পিয়াসার ঘুম ভাঙে। তো সে হঠাৎ করে শোনে যে একটা উলফের হাউলিং, একটা নেকড়ে বাঘ যেভাবে ডাকে, হাউল করে, যেটা আর কি বিলাপ করে, যে হাউল করে, সে হাউলিংটা। বাট এটা কোনো মানুষের গলা দিয়ে বেরোচ্ছে। মেয়ে মানুষের গলা দিয়ে যদি হাউল করে থাকে উলফের মতো করে, সে তীক্ষ্ণ হাউলিং। এবং তার ঘুম ভাঙার পরও এটা রেশ রয়েছে, প্রায় 15-20 সেকেন্ড ধরে শব্দটা হচ্ছে। সে প্রচণ্ড ভয় পেয়েছে, এবং শব্দটা এতই ভয়ঙ্কর ছিল, বলার মতো না। ঠিক তাদের বিছানা থেকে 2-3 ফিট দূরে ছিল সোফা, তার পাশেই গ্লাসের যে আপনার একটা পার্টিশনটা, সেখান থেকে আসছে শব্দটা, যেন গ্লাসের ওপার থেকে, খুবই কাছাকাছি। এবং সে খুব ভয় পেয়ে যায়। তো সে তার হাজব্যান্ডকে চিমটি কাটে। হাজব্যান্ড সাথে সাথেই তাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ, শব্দটা শুনেছি। তো সে তখন বুঝে যে শব্দটা সে একা শুনে নাই, পাশের জন্য শুনতেছে, এবং কেমন একটা বাজে পরিবেশ ওখানে সৃষ্টি হয়। এবং ওরা একটু পরে ফোন থেকে দেখে, ফোনে রাত 3টা সামথিং বাজে, এবং অনেকক্ষণ ভয় উঠে না, উঠেটা টেলিভিশন চালিয়ে একটু নর্মাল হওয়ার চেষ্টা করে। বাট ওই দিন রাতটাও ভাবে চলে যায়, এবং বেশ ভয়ঙ্কর, মনে হয় যে কোনো সময় এরকম একটা শব্দ ডেকে উঠবে। বাট হোয়াট হ্যাপেন্স, যে এটার পর থেকে ও ফিল করতে থাকে, এই ঘটার পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ও ফিল করতে থাকে, ও যখনই কোথাও বসে আছে, ওর আশেপাশে অনেক মানুষ আছে, লাইক 8 to 12 পিপল আর সারাউন্ডিং হার, এরকম একটা ভাব চলে আসে। এবং সে খুব ফ্রিকড আউট, আর ঘুমাতে পারে না। তো যখন দিনের বেলা হয়, ওরা ওই হোটেল ছেড়ে দেয়, এবং তারা চলে যায় কাছাকাছি আরেকটা জায়গায়। সেটা হচ্ছে জাহাঙ্গীর মেহেল নামে একটা জায়গা আছে, সম্রাট জাহাঙ্গীরের সময়, এবং সেখানে শীষ মেহেল নামে আর কি, যেখানে থাকার জায়গাটা, সেখানে ওরা উঠে। তো শীষ মেহেলে যখন উঠে, ও যখন এখানে এন্টার করতেছে, তখন তার মনে হয় তার কানের কাছে কেউ ফিস করতেছে, হুইসপার করতে। মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চিন্তা করছে কে, আশেপাশে খুব ভয়, এবং একটু পরপর সে চমকে উঠে, এরকম একটা পজিশনে এসে আছে। এবং রাতের বেলা যখন সে শুয়ে আছে, এই সেম ফিলিংস তার বিছানার পাশ থেকে এরকম শব্দ
আসছে, আর গালের মধ্যে পেইন্টিং ছিল অনেক পুরানো, মনে হচ্ছিল যে পেইন্টিংগুলো তার দিকে তাকায় আছে, এরকম একটা ফিলিংস। অ্যান্ড সে বেশ ইনসেনের মতো অ্যাক্ট করতে থাকে, মানে সে ওখানে মানে এক পর্যায়ে সে তার হাজব্যান্ডকে বলে যে আমি থাকবো না। এই পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেকটাই ক্লান্ত হয়ে যায়, মানে আপনার একসময় মানুষ জেগে থাকতে থাকতে ক্লান্ত হয়, ঘুমিয়ে যায়, প্রায় তন্দ্রার মতো আসে, এর মধ্যে ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে একটা খাটো মহিলা, ডোয়ার্ফ, যার হাইট হবে 3 ফিট বা 3.5 ফিট এরকম, খুব ডোয়ার্ফ একটা মহিলা, লাল টকটক একটা শাড়ি পরা এবং বড় একটা টিপ কপালে। সে বাতাসে ভেসে ভেসে আসছে, এসে অ্যাপভাবে সে দেখছে যে তার কাছাকাছি এসে, মানে তার দিকে তাকিয়ে হাসছে, এবং হাসিটা বেশ বিস্তীর্ণ হাসি, মানে ঠোঁট দুটো 2 কানের কাছাকাছি চলে যাচ্ছে হাসিতে। সে আবার মানে ঘুম তার ভেঙে যায় এবং সে খুবই স্কেয়ার্ড হয়, এবং সকাল পর্যন্ত মোটামুটি কষ্ট করে ওখানে থাকে। সকালবেলা তারা চলে আসে এখান থেকে, এবং ওই জানলা দিয়ে ওখান থেকে নাকি আরেকটা বড় মেহেল দেখা যেত, না রানী মেহেল অ্যাকচুয়ালি। সে বলল যেখানে অনেক প্রবাদ আছে এটা নিয়ে, এবং মানে কোনো একটা কানেক্টিভিটি আছে, মানে আমাকে বলছে যে ভিজিট দ্য প্লেস, ইউ উইল ফাইন্ড সামথিং ডিফারেন্ট, ইউ উইল ফিল ইট। এবং সে কিন্তু ওই স্বপ্নটা প্রায়ই দেখে, ওই যে ডোয়ার্ফ না যেটাকে, প্রায় স্বপ্ন দেখে। আমি খুব অবাক হলাম যে কেউ হাসতে তার ওই যে হাসি মানে ঠোঁটের যে মানে ছড়িয়ে যাওয়াটা 2 কানের কাছাকাছি চলে আসছে, এবং বেশ খাটো টাইপের মহিলা, লাল শাড়ি পরা, লাল টিপ পরা, এবং স্বপ্নটা তাকে তাড়া করে ফেলাম। সে এখনো শোনে না স্বপ্নটা দেখে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় ভূতে ফেমের শ্রোতাবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ ইউসুফ বলছি উত্তরা থেকে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আর আমি যে ঘটনাটি এখন শেয়ার করব মূলত সেটা আমার মামার বাড়ির ঘটনা, মামাতো ভাইকে কেন্দ্র করে। তা আসলে মাছ ধরার একটা ঘটনা, তো সঙ্গত কারণেই আমি আমার মামাতো ভাইটার নাম প্রকাশ করছি না, তা আমি সে কারণে একটা অন্য নাম ইউজ করছি, শৌকত হিসেবে ইউজ করছি। তো আমার 2টা মামা, বড় মামার ছেলের নাম শৌকত আর ছোট মামা, তারা ঠিক করে যে আসলে মাছ মারতে যাবে। খালায় 1/2 কিলো, বাসা থেকে 1/2 কিলো দূরে একটা খাল ছিল এলাকাতে। তো যেরকম কথা সেরকম কাজ, সন্ধ্যার দিকে বের হয়, আসলে মাছ ধরতে যাবে। সেজন্য আসলে চেনেন বা অনেকে জানেন যে গ্রামে শিবজাল বলে থাকে। এই 4টা বাঁশ দিয়ে 4 কর্নারে জালি বা যেটা হোক নেট ওটা বাঁধা থাকে, আর 2টা বাঁশ করা থাকে পানির উপরিভাগে। তো এরকম করেই আসলে মাছটা ধরা হয় গ্রামে। তো ওটা দিয়ে আসলে মাছ ধরার কথা ছিল। রাত্রে সন্ধ্যার পরে আসলে বের হয়, সন্ধ্যা থাকে মোটামুটি আর 9টা পর্যন্ত ভালোই মাছ মারতেছিল আর কি। তো যাই হোক, এভাবে 9টা পর্যন্ত মাছ মারা শেষে 10টার দিকে ছোট মামার শৌকত ছিল আসলে মাছ মারার ওখানে। তো মোটামুটি ভালোই কিছু মাছ মারছে, আর চারদিকে তখন গ্রামের রাত, মানে অনেক রাত, প্রায় 10টার কাছাকাছি। তো প্রচুর রাত, চৌদ অন্ধকার। মানে মামার সেদিন আবার মাছ নিয়ে মানে ওই মামির বাসায় যাওয়ার কথা। হ্যাঁ, তো মামির বাসায় যাওয়ার কথা। তো মামা তো ভাইকে বললো যে তাহলে তুই মারতে থাক, আমি মাছ কটা নিয়ে গেলাম, আর আমার যে বড় মামা ছিল উনি আসবে একটু পরে, বাসা থেকে উনি আসবে, দিয়ে তারপর ছোট মামা চলে গেল। ও মূলত তখন ওইখানে একাই, রাত 10টা। আর জালিটা বাঁধা ছিল আসলে কিনারা থেকে, খালের কিনারা থেকে বুক পানি দিয়ে যেতে হয় আপনার 10-12 হাত সামনে। এতদূর বুক পানি দিয়ে গিয়ে জালির উপর উঠতে হবে, মানে বাঁশ দিয়ে বাঁধা থাকে, ওটার উপর উঠতে হবে। তো ওইখানে এই পর্যায়ে ওখানে মাছ মারতে রাত বাজে 10টা। তো মারতে মারতে একটা সময় খেয়াল করে যে আসলে জালির ভিতরে কালো কি যেন একটা মানে দেখা যাচ্ছে। জালি যখন তুললো তখন কালো কি যেন একটা দেখা যাচ্ছে। এই মুহূর্তে ওঠার পরে মানে তীব্র মাসাইপে গন্ধ, মানে এত গন্ধ যে মানে টেকাকঠি। চতুর্দিক অন্ধকার, জাস্ট একটা টর্চ লাইটের আলোতেও দেখতেছে যে জালির ভিতরে অনেক গন্ধ, মানে প্রচুর গন্ধ বের হচ্ছে, প্লাস কালো বস্তার মতো, অনেক বড় বস্তার মতো উঠছে। আর জালির যে চতুর্দিকে যে বাঁশ বাঁধা ছিল ওগুলো মানে ভেঙে যাওয়া অবস্থা। এমত অবস্থায় ও কিছুটা বুঝতে পারে যে এটা আসলে ভালো কিছু না, যে এলাকার ভাষায় যেটাকে বলে যে মাইসে দেওয়া আর কি। তো মাইসে দেওয়া এটাও বুঝতে পারছে। তো এই মুহূর্তে এখন ও একটু ভয় পাচ্ছে। এমনি সাহসী ছেলে, গ্রামের ছেলে, ওর সাথে এর আগে অনেক রকমের ঘটনা ঘটে গেছে। তো বুঝতে পারছে যে আসলে এরকম মাইসে দেওয়া টাইপের কিছু একটা। তো এর কিছুক্ষণ পরে 2 বা 1.5 মিনিট পরে বড় মামা আসে, এসে ডাক দেয় যে শৌকত কই বা এরকম কিছু একটা। তো বলে যে আব্বা আমি এই যে এখানে। তো পরে লাইট নিয়ে এখানে কাছে আসে, তখনও কিন্তু এটা কিন্তু যায় নাই, ওইখানেই আছে। তো এমত অবস্থায় আমার মামাতো ভাই আবার ওকে একটা গালি দিয়ে বসে, মানে বাজেভাবে একটা গালি দিয়ে বসে। গালিটা বলে যে তুই পারলে যাইস আমার বাসাতে, দেখি কি শিখতে পারোস, কি করতে পারোস। তো এটা বলে মামার সাথে বলে মাছ নিয়ে বাসায় চলে আসছে। চলে এসে খাওয়া দাওয়া করে, রাত মোটামুটি তখন 10:30টার মতো বাজে। তো বাসায় চলে এসে দেন খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওর রুমে ঘুমাইছে। ঘুমানোর ওর ভাষ্য মতে ঘুমানোর 1 ঘন্টা পরে
মানে ও দেখতে পায় যে টিন চতুর্দিকে টিনের দিয়ে মানে ওই আছর কাটলে বাইরে থেকে যেরকম শব্দ খসখস শব্দ এরকম শব্দ হচ্ছে, তো বুঝতে পারতেছে যে ওর সাথে ধস্তাদি শুরু করলো, প্লাস বিছানা যে ছিল, খাট যে ছিল, ওগুলো মানে উল্টাপাল্টা করে ফেলাইছে, আর ওর সাথে মানে খুব পরিমাণ ধস্তাদি হচ্ছে। এটা শব্দ মানে ওর তো ঘুমারি শব্দ, আর সব মিলিয়ে মানে এক ধরনের অদ্ভুত শব্দ হচ্ছে। এই শব্দ থেকে মানে পাশের রুমে আবার মামা প্লাস মামা তো বোনরাও ছিল, তো মামা তো বোনরা হয়তো কিছু বুঝতে পারছে, যে কারণে চিৎকার দিয়ে উঠছে যে ভাইকে মেরে ফেললো, ভাইকে মেরে ফেললো, এই টাইপের কিছু। সবাই রুমে আসে, রুমের দরজা ভেঙে আর কি ভিতরে ঢুকে দেখে যে খুব বাজেভাবে মানে মামাতো ভাই পড়ে আছে। তারপর ওকে জিজ্ঞেস করলো কি হলো না হলো, পরে যে ঘটনাগুলো বললো দিয়ে তখন ছোট মামাকে কল দেওয়া হলো। উনি তো শ্বশুর বাড়ি চলে গেছে, তো উনি ওখান থেকে আসলো, এসে এখন রাত্রে পড়া পানি বা ঝাড়ফুঁক যেটা হয় ওনারাই করলো করা শেষে যাই হোক স্বাভাবিক। এখন দ্বিতীয় দাফে যখন ঘুমাতে যাবে, মা ঘুমাবে, তখন মামা আসলে বড় মামা ওখানে পাশেই ছিল, বসেছিল, তো বাইরের লাইট চালানো ছিল, ওটা অফ করে দিয়েছে, সব মোটামুটি অন্ধকার টাইপের। এই মুহূর্তে ছোট মামা ওখানে ছিল। ছোট মামা যখন রুমের বাইরে গেছে, তো দেখে যে বাইরে কালো মানে বিশাল বড় কালো কিছু একটা দাঁড়ায় আছে। তো তার দিকে মানে ওখানে সেন্সলেস হয়ে চিৎকার দিয়ে, তো ওটা আশেপাশের যারা ছিল বড় মামা তারপর মামাতো বোনরা ছিল, ওনারা এসে দেখে অজ্ঞান হয়ে গেছে। তো পানি টানি ঢেলে আর কি স্বাভাবিক করা হয়। তো ওটার পর্যায়ে পরের দিন তো একই অবস্থা, ওরকম আবার আগের দিনের মতোই। কবিরাজ আনা হলো। কবিরাজ এসে রুমের ভিতরে ঢুকে জাস্ট দরজাটা খুলেই দরজার সামনেই মানে রুমের ভিতরেই দরজার সামনে একটা নকশা আঁকলো। নকশা এঁকে তার যে রিচুয়াল এগুলো মেনে হাজির করলো। তো হাজিরের এক পর্যায়ে মানে ওই পিচাস বা যেটা বলেন না কেন, এটার সাথে কথা বলার মাধ্যমে যেটা আর কি শুনতে পারে, সেটা হচ্ছে যে পিচাসটা যেটা বলে যে আসলে ও আমাকে অনেক বাজেভাবে গালি দিছে, আর এটা বলছে যে তুই বাসায় যাস, কি করতে পারিস করিস। তো এটা কেন বললো, এই জন্যই আমি আসছি, আমি ওকে নিয়ে যাব, ওকে মেরে ফেলবো, এটা একটা কিছু। তো অনেক কথা কাটাকাটির পরে কবিরাজের সাথেও কোনোভাবেও যেতে রাজি হয়। তো তারপর এক ধরনের যাওয়ার মধ্যেই বিদায় করা হয় ওই দিন। এরপর প্রতিদিনই প্রায় ভেঙে যেত। তারপর তাবিজ দেওয়ার পরবর্তীতে ঠিক হয়ে গেছে, এখন ওরকম কিছু না। রাসেল ভাই বলে রাখা ভালো, ওই খালটা আসলে ভুতুরে একটা খাল। এর আগেও অনেক ঘটনা ঘটাইছিল। তার কিছুদিন পর রিসেন্ট মাসখানেক আগে একটা মহিলাকে ওই পাশে একটা খালে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে যেটা জানা যায় মানে কবিরাজরা রিচুয়ালি করে যেটা জানা যায় যে আসলে ওই মহিলাকে ওখানে মানে পিচাস মেরে ফেলছে। মেরে রাসেল ভাই যেভাবে তুলে রাখছে মানে মহিলা মানুষের পুরা মানে উলঙ্গ অবস্থায় পানির উপরে ভাসমান করে রেখে দিছে তাকে। 2 দিন পরে পুরা উলঙ্গ অবস্থায় পানির উপরই ভাগে ভাসতেছে, এই অবস্থায় রাখা দিছে। দিয়ে তার যে পোশাকের কাপড় চুপচুপ ছিল, ওটা মৃত লাশ পাওয়া যাওয়ার 4 দিন পরে ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পানির উপরে ভাসতেছে, এরকম করে পাওয়া গেছে। মানে কাপড়গুলো শুকনো অবস্থায় পাওয়া গেছে। রিসেন্টলি 1 মাস আগের ঘটনা। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরও একটি ঘটনা, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়ে দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডের ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। তো আকবর আলী, ওনারা ছিলেন 3 ভাই। বড় ভাই আকবর আলী, তারপর রাজ্জাক আলী এবং তারপরে মাসুম আলী। আকবর আলী উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর মানে এতটাই অসুস্থ হয়ে পড়েন, উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। অনেক জরুরি বিষয়গুলো ওনাকে ওনার ঘরের মধ্যেই সেই কাজগুলো সারতে হতো। ওনার পরিবারের সদস্যরা তার দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন এই অসুস্থতার কারণে পরিবারের কাছের সদস্যরা ওনার প্রতি বিতৃষ্ণা জন্মে যায়, তার সাথে খারাপ ব্যবহারও করতে থাকে। তাছাড়া ভাইদের সাথে পারিবারিক দ্বন্দ্ব আকবর আলীর মনের কষ্ট আরও বাড়িয়ে দেয়। কোনো এক রাতে আকবর আলী গলায় রশি পেঁচিয়ে সুইসাইড করেন। ওনার সুইসাইডের পর স্থানীয় একটি কবরস্থান, যেটাকে বলা হয় জমাদ্দার পাড়া কবরস্থান, এই কবরস্থানে তাকে দাফন করা হয়। ওনার মৃত্যুর 1 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই 1 মাস পর থেকেই শুরু হয় সমস্যা। প্রিয় লিসেনার্স, 1 মাস পর যে ঘটনাটি ঘটে সেটি দিয়ে শুরু করতে যাচ্ছি। একটু আগেই বলেছি আকবর আলীর ওনারা 3 ভাই ছিলেন। ওনার পরে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজ্জাক আলী। রাজ্জাক আলীর 3 জন সন্তান ছিলেন, তার মধ্যে একজন বড় সন্তান, তার নাম হচ্ছে ইকরাম আলী। তিনি দীর্ঘদিন এলাকার বাহিরে ছিলেন। ওই সময় মোবাইলের ব্যবহার খুবই সীমিত ছিল সারা বাংলাদেশে, যার কারণে এত সহজে কারো খবর একমাত্র চিঠি লেখা ছাড়া সেভাবে দেয়াটা কঠিন ছিল। যেহেতু পারিবারিক কিছুটা কলহ ছিল ভাইদের সাথে, যার কারণে রাজ্জাক আলীর পরিবার একরাম আলীকে তার চাচার মৃত্যুর খবরটা দেয়নি, বা কোনো কারণে একরাম আলী তার বড় চাচা আকবরের মৃত্যুর খবরটা জানতেন না। উনি যেহেতু এলাকায় থাকতেন না, একদিন উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর
লাহোরিয়া এই ইউনিয়নের একটি বাজার আছে, হচ্ছে কালীগঞ্জ বাজার। তো যেহেতু আসতে আসতে অনেক দেরি হয়ে যায় এবং উনি কোনো ভ্যান পান না, এরপরে আসে না, এরপর একটা খাদেল মতো আছে, যার কারণে ভ্যান গাড়ি ওদিকে নামতে পারে না, বাকি পথটা পায়ে হেঁটে আসতে হয়। যেহেতু উনি ভ্যান পাননি, পুরো পথটা ওনাকে পায়ে হেঁটে আসতে হচ্ছিল। তো উনি যখন এই ইদ্রিস জমাদারের ভাটা পার হয়ে হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে উনি খেয়াল করছেন যে পেছনে একজন মানুষ হাঁটছে। উনি বলেন, এই বর, বলে চাচা আপনি এত রাত্রে এখানে? বলে হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কলই বুনেছি তো একটু পাহারা দিতে আসছিলাম, অনেকে চুরি করে নিয়ে যায়, তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িটা খুব কাছেই ছিল। কিছু জিজ্ঞাসা করলো আকবর আলী তার কাছে, ইকরাম আলীর কাছে, যে কোথায় যা কাজ করতেছে, এখন কি খবর, কেমন, পরিবারের লোকজন কেমন আছে, এভাবে জিজ্ঞেস করছিল। যখন বাসার ঠিক কাছে চলে আসে, আসার পর ইকরাম আলী বলে যে চাচা আপনি চলে যান, আমি এখন যেতে পারবো। ঠিক এই কথা বলেই সে যখন পেছন দিকে ঘোরে, তখন দেখে আকবর আলী নেই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইকরাম আলী একটা অদ্ভুত বিষয় খেয়াল করছিল। আকবর আলী সবসময় তার পেছন দিকে ছিল, কখনোই হাঁটতে হাঁটতে পাশাপাশি হাঁটছিল না। যখনই ইকরাম আলী হাঁটার গতি একটু কমিয়ে দেয়, খেয়াল করে আকবর আলীও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বিষয়টি তিনি একটু অস্বাভাবিকভাবেই নিয়েছেন, কিন্তু সেটা কোনো ভৌতিক বা প্যারানর্মাল বিষয় হিসেবে না। কারণ হচ্ছে, যেহেতু তাদের পরিবারের সাথে একটু দ্বন্দ্ব ছিল, হয়তোবা এরকম কারণেও তার চাচা এরকম অদ্ভুত আচরণ করতে পারে বলে ইকরাম আলী মনে করেছে। কিন্তু হঠাৎ করে কোনো কথাবার্তা না বলে আকবর আলীর পেছন থেকে চলে যাওয়া, ইকরাম আলী বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেননি। তিনি মনে কষ্ট পান যে চাচা এভাবে আমাকে না বলে চলে গেল কেন। ইকরাম আলী বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা তখনও বাড়ির লোকজন জেগেছিল। তখন তার মা বাবা যখন খাবার দাবার রেডি করছিল, তখন খেতে খেতে ইকরাম আলী তার পরিবারের সদস্যদেরকে বলে যে চাচার সাথে কি তোমাদের কোনো গণ্ডগোল হয়েছে কিনা? আমার সাথে এত দূর আসলো, অথচ কথা না কিছু বিদায় না দিয়ে, বিদায় কোনো কথা না বলেই চলে গেল, এমনটা কেন? তোমার ভালো লাগলো না? তখন তার মা বলে যে বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার চাচা তো 1 মাসেরও বেশি হলো গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। কথা শোনার সাথে সাথে ইকরাম আলী খুবই ভয় পেয়ে যায়। বলে তাহলে আমি এতটা সেটা হচ্ছে আলামিনের দাদার আপন ছোট ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে ওহিদ আলী, যিনি যশোর জুট মিলে কাজ করতেন। একদিন যশোর থেকে তাড়াতাড়ি কাজ সেরে, যশোরেই থাকতেন, কাজ সেরে বাড়িতে আসার জন্য রওনা দেন। বাড়িতে আসার জন্য রওনা দিয়ে ওই দিন আবার কালীগঞ্জ বাজারে হাটের দিন ছিল। তো হাট থেকে তিনি অনেকগুলো কই মাছ কেনেন। হাটে অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, তাদের সাথে গল্পগুজব করতে করতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজে। একটি ভ্যানে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। ইদ্রিস জমাদারের ইটের ভাটা পর্যন্ত ভ্যান আসে, একটু আগেই আমি বলেছি। সেখান থেকে ভ্যানকে বিদায় দিয়ে উনি বাজারের ব্যাগ, যার মধ্যে কই মাছ ছিল, সেটি নিয়ে হাঁটতে শুরু করেন। ওই দিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তাই পথ কিছুটা পিচ্ছিল ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে পা পিছলে তিনি পড়ে যান এবং তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে বিভিন্ন জিনিসপত্র, স্পেশালি কই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং কই মাছগুলো রাস্তার এপাশ ওপাশ লাফালাফি করতে থাকে। উনি ওনার হাতে একটি টর্চ লাইটও ছিল, 2 ব্যাটারির একটি টর্চ লাইট। তিনি ওই টর্চ লাইট জ্বালিয়ে কই মাছগুলো এবং অন্যান্য বাজারগুলো খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে রাখছিলেন। হঠাৎ উনি দেখেন কে যেন ওনার পাশে বলছে, কি ওহিদ, কেমন আছো? বলে হ্যাঁ কাকা, ভালো আছি। বলে এত রাত্রে কোত্থেকে আসলা? বলে এই তো কাকা, তো বাজারে ছিলাম, বাজারে গল্পগুজব করতে করতে দেরি হয়ে গেল। বলে তোমার কই মাছ পড়ে গেছে, আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে তুলে দিচ্ছি। তখন ওহিদ আলীর মনে পড়ে, আরে এ তো আকবর চাচা, উনি জন্য যদি বের হতো বা অন্য কোনো কারণে যদি বের হতো, অধিকাংশ সময় হঠাৎ করে তার নাম ধরে ডাকতো। যিনি গিয়েছেন তার নাম ধরে ডাকতো, যে কি মনি, কি করো, এভাবে নাম ধরে ডাকতো এবং বলতো যে আমি খুব কষ্টে আছি, আমার উপর তোরা এরকম অবিচার কেন করলি, কেন আমাকে এত কষ্ট দিলি, আমি কবরে ভালো নাই। এইভাবে উনি কথা বলতেন। ওনার পরিবারের অনেকেই এরকম রাতের বেলা ভয় পেতেন, কখনো দূর থেকে দেখতেন, কখনো শুধু শব্দ শুনতেন। এই ঘটনাগুলো শুধু আকবর আলীর খুব নিকট আত্মীয় স্বজনদের সাথেই ঘটতে থাকে, অন্য কোনো মানুষদের সাথে এই ঘটনা ঘটেনি। এরপরে আরও একটি ঘটনা ঘটে। আকবর আলী এবং রাজ্জাক আলী, মাসুম আলী এবং অত্র এলাকার লোকজন তাদের জমিতে কলই নামক এক ধরনের ফসল বুনতেন। কলই, মসুরির ডাল, এই ফসলগুলো বুনতেন। তো এমন একটি সময় আসলো যখন কলই পেকে গিয়েছে, তখন তোলার সময়।
কিন্তু সমস্যা হলো যেগুলো রাত্রেবেলা চুরি হয়ে যেত। একদিন এশার নামাজের পর এই আলামিনের মেজো কাকা, মানে যিনি এই ঘটনাটি আলামিনকে দিন, মেজো কাকা, আলামিনের দাদা এবং আরও কয়েকজন মিলে এশার পরে খাওয়া দাওয়া করে চিন্তা করলেন যে আমরা রাত্রেই আজকে সব কলই তুলে ফেলব আমাদের ক্ষেত থেকে, কারণ চুরি হয়ে যেতে পারে। আবার যদি হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে আরও ঝামেলা হয়ে যাবে। এই জন্য ওনারা কয়েকটা গরুর গাড়ি রেডি করলেন, যেগুলো ওনাদের নিজেদের গরুর গাড়ি, যে একটা গরুর গাড়িতে কেটে তুলে দিবেন, সেটা বাড়িতে পাঠাবেন, আবার আরেকটাই তুলে দিবেন। এইভাবে বাই রোটেশন দ্রুত যাতে এই কলই কাটা হয়ে যায় এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। আলামিনের মেজো কাকা উনি একটি গরুর গাড়িতে উঠলেন এবং কলই ভর্তি গরুর গাড়ি নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। অন্যরা তারা মাঠে কলই কাটছিল রাতের বেলা। গাড়িটি যখন চলতে চলতে ঠিক কবরস্থানের কাছে চলে আসে, হঠাৎ করে আলামিনের মেজো কাকা লক্ষ্য করে দূরে কি যেন একটা আবছাবছা দেখা যাচ্ছে। আর এই গাড়িটি অস্বাভাবিক রকমের নড়াচড়া শুরু করেছে এবং সামনে থাকা দুটি গরু মনে হচ্ছে ওরা ভয়ঙ্কর কিছু দেখেছে। ওরা প্রচণ্ড জোরে ছোটাছুটি শুরু করে দিয়েছে, এলোপাথারি ছোটাছুটি, এবং এত বেশি মাত্রায় এলোপাথারি ছোটাছুটি শুরু করে দিয়েছে যে গরু দুটি তাদের দড়ি ছিঁড়ে গাড়িটিকে রাস্তার একপাশে ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে চলে গেছে। গাড়িটি রাস্তার একপাশে পড়ে যায়। আলামিনের মেজো কাকা কিছুটা চোট পান। রাস্তার পাশেই ছোট ছোট কয়েকটি তালগাছ ছিল। আলামিনের কাকা লক্ষ্য করেন এই তালগাছের চতুর্দিকে ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করছে। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চারা হবে। এবং অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চাগুলো হাতে স্টিলের বাসন নিয়ে চামচ দিয়ে ঝনঝন ঝনঝন শব্দ করছে, যেমন আমরা প্লেটের উপর একটা চামচ দিয়ে ছোটবেলায় শব্দ করতাম, ঠিক এমন শব্দ করছে, অস্বাভাবিক রকমের শব্দ। উনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু উনি দেখছেন, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। উনি প্রচণ্ড ভয় পেয়ে একটি চিৎকার দিলেন। ওনার চিৎকারে ওনার বাড়ির লোকজন দ্রুত চলে আসে, কারণ ওনার বাড়িটি ওই কবরস্থানের খুব কাছেই ছিল। উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর ওনার জ্ঞান ফেরার পরে সব ঘটনা খুলে বলেন যে হঠাৎ করে কবরস্থানের কাছে আসার সাথে সাথে গরুগুলো কেমন যেন উন্মাদের মতো চলাফেরা করছিল, তাদের আচরণ অস্বাভাবিক ছিল। এই ঘটনার পর আকবর আলীর ইমিডিয়েট ছোট ভাই রাজ্জাক আলীর সাথে আরেকটি ঘটনা ঘটে। রাজ্জাক আলী ওই দিন কোনো কারণে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। তা আমি বললাম যে আই ডোন্ট নো। আমরা হোটেলে আসলাম। আসার পরে হাবিব ভাই আপনার ক্যামেরাতে ছবিগুলো নেয়, ল্যাপটপে নিয়ে দেখায়। তো উনি যে ছবি তুলছে, হাবিব ভাই বেশিরভাগ টাইমে ইনফ্রারেড ফটোগ্রাফি করেন। তো ইনফ্রারেড ফটোতে ওটা যেটা আসে, ওই জায়গাটা, যেই জায়গাটা উনি স্পেসিফিকলি বলছিল উনি কিছু দেখেছে, সেই জায়গাটা হচ্ছে বেগুনি কালার চলে আসছে। ইনফ্রারেড ফটোতে কিন্তু বেগুনি কালারটা ওভাবে আসে না, মানে আনইউজুয়াল কালার। ওটাকে উনি মার্ক করে বলে এখানেই ছিল সিমস। আমিও বেশ অবাক হয়ে যাই জিনিসটা কি। তো আরও স্ট্রেঞ্জ ব্যাপার যেটা ঘটে, ওই দিন সন্ধ্যার সময় আমি ফোন পাই একজন মানুষের, যেটা মানে পাওয়ার কথা না, কারণ ওনাকে না জানায় আমরা চলে গেছিলাম। সে ছিল আবরার ভাই। আবরার ভাই ফোন করে বলে যে আমি এখন কক্সবাজারে, আপনি। আচ্ছা, আমি খুবই অবাক। আবরার ভাই কক্সবাজারে, আবরার ভাইকে আমি যাই, যে উনি এক জায়গায় দেখা করে, আমার সাথে বিচার করে, বলে ভাই আমি খুব ক্লান্ত, আমার হঠাৎ করে মনে হলো যে আপনারা কোথাও গেছেন, এবং আমি ফাইন্ড আউট করলাম পরে যে আপনারা কক্সবাজারে আছেন, আমি কক্সবাজারে আসছি। তো আবরার ভাই সম্পর্কে একটা জিনিস বলি, আবরার ভাইয়ের সাথে কুকুরের কোনো রকম একটা যোগসূত্র আছে। যোগসূত্র বলতে যেটা বোঝাচ্ছি যে কুকুর ওনাকে দেখলে খুব অফেন্ডেড হয়। এটা আমি অতীতে অনেকবার দেখছি, বিভিন্ন জায়গায় গেলে কুকুর ওনাকে দেখলেই ঘেঘ করবে, ফর সাম রিজন কোনো একটা যোগসূত্র ওনার সাথে আছে। তো ওই দিন জিনিসটা আরও কি হয়, আবরার ভাইকে আমরা হোটেলে নিয়ে আসি, আমাদের হোটেলের রুমে নিয়ে আসেন। আবরার ভাই আমাদের সাথে বসে গল্প করে, এবং একটা সার্টেন পয়েন্টে আবরার ভাই বেশ ক্লান্ত হয়ে ঘুমার মতো, ঘুমায় যাচ্ছে আর কি, উনি বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে। হি ওয়াজ ডজিং অফ। এই সময় নিচে প্রায় 10-15টা কুকুর ঘেউ ঘেউ শুরু করে, একদম আমাদের ব্যালকনির নিচে, প্রচণ্ড রকমের কুকুরের ঘেউ ঘেউ শুরু হয় এখানে। এবং এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়, প্রচণ্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যেও কুকুরগুলো ডাকতে থাকে, কোথাও দাঁড়ায়। এই পর্যায়ে আমরা দেখি আবরার ভাই ঘুমায় যায়। উই টুক হাবিব ভাইজ বেডটা, উনি হাবিব ভাই ঘুমায়। তখন হাবিব ভাই যেটা করে, একটা ম্যাট্রেস নিয়ে উনি আপনার ওই স্লাইডিং ডোরের পাশে ওনার ম্যাট্রেসটা পাতে ঘুমায় যায়। তো রাত্রেবেলা আপনার লাইট টাইট সব অফ করে, আমাদের ডিম লাইট জ্বালানো, আমরা শুয়ে আছি। এক পর্যায়ে আমি অনেকক্ষণ পর হঠাৎ করে আমার ঘুম ভাঙে। আমি ঘুম ভেঙে দেখি হাবিব ভাই স্লাইডিং ডোরে লক্ষ্য করে সেখানে থাকা একটি ছালার বস্তার দিকে, ছোট যে ছালার বস্তাগুলো আছে। তো ওরা ওটার দিকে তেমন একটা লক্ষ্য না করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তো যখনই ওরা বের হবে, হঠাৎ পিছন থেকে একটা শব্দ শোনা যায়। ও আমার ছোট ভাই পিছনের দিকে তাকায়, ওর ফ্রেন্ডের দিকে তাকায়, যে ওর ফ্রেন্ড এক দৃষ্টিতে এক ধ্যানগ্ন অবস্থায় সেই বস্তাটার দিকে দেখছে। তখন সেও সেই বস্তাটার দিকে তাকায়।
সে বস্তাটা দাঁড়া পড়ানো অবস্থায় ছিল এবং মাথাটা দড়িতে বাঁধা ছিল, কিন্তু হঠাৎ ওরা দেখতে পেল যে দড়িটা আপনা থেকেই খুলে যাচ্ছে। চারদিকে তখন একটি স্তব্ধতা নীরবতা বিরাজ করছে। ওরা দুজনেই ধ্যানগ্ন অবস্থায় দেখছেন যে কি ঘটছে। হঠাৎ করেই সব নীরবতা ভেঙে দিয়ে সেই বস্তার ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, যার পুরোটা শরীরে ছিল আগুনে ঝলসানো। ওইটা দেখার পরে ওরা দুজন কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। তো কি করবে তখন? গলা দিয়ে সবার বের হচ্ছিল না, চিৎকার করতে পারছিল না। আর যেই জায়গাটা ওরা লুকিয়েছে সেখানে সচরাচর কেউ যায়ও না। ওরা তখন পাগল প্রায়, কি করবে? ওখান থেকে ছুটবে, পালাবে, দৌড়াবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু অনবরত সেই বাচ্চাটা কিন্তু হেসেই যাচ্ছে, হাসছে, হাসি থামছে না বাচ্চাটা। তোরা ওখান থেকে দৌড়ে কোনো একটা ভাবে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু বের হওয়ার পরেও ওরা পিছন থেকে কিন্তু বাচ্চাটা হাসির শব্দ শুনতেই লাগে। ওরা একদরে বাড়িতে চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না এই ঘটনাটা সম্বন্ধে। 1 সপ্তাহ পর্যন্ত ওরা অসুস্থ থাকে, 2 জনে অনেক অসুস্থ থাকে। তো 1 সপ্তাহ পরে যখন সুস্থ হয়ে যায় তখন ওরা এই বিষয়টা সকলের কাছে জানতে চায়। তখন ওরা জানতে পারে যে ওরা শুধু একলা দেখেনি জিনিসটা, অনেকেই দেখেছে এই ঝলসানো ছোট বাচ্চাটাকে। আর অনেকে বলেছে যে এই জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, সচরাচর ওখানে কেউ যায় না, তোমরা কেন গিয়েছিলে? তো যাই হোক, ওরা মনে করেছিল যে ঘটনা যা ঘটে সেটা ঘটে গেছে, নতুন করে আর কোনো কিছুই করবে না। কিন্তু না, ওইটা তাদের ভুল ছিল। ঘটনার এখন কিছু বাকি ছিল ঘটার। তো দেখতে দেখতে লম্বা একটা সময় পার হয়ে যায়। ওর এসএসসি এক্সামের সময় চলে আসে। তো এসএসসি এক্সামের সময় যখন ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই সুবাদে আমার ছোট ভাই রিশাদ এবং ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ইমরান, ও আমাদের বাড়িতেই থাকতো তখন, এবং একসাথে দুজন পড়াশোনা করত অনেক রাত পর্যন্ত। ম্যাক্সিমাম দিনই ওরা প্রায় রাতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করত, তারপরে শুয়ে পড়তো। তখন যেদিন ঘটনাটা ঘটে ওদিন বাড়িতে শুধু ছিল মা, ওর ফ্রেন্ড আর আমাদের পোষা বিড়াল। প্রতিদিনকার মধ্যে ওদিনও তারা পড়াশোনা করছিল। রাত তখন আনুমানিক 2:30 কি 3টা বাজে। যখন পড়াশোনা ঘটে হঠাৎ বাড়ির বাহিরে বাতাস বইতে শুরু করে। ওরা চিন্তা করে যে অনেকক্ষণ তো পড়াশোনা করলাম, মাইন্ড ফ্রেশ করি, চল বারান্দায় যাই, একটু দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, ওরা দুজনেই বারান্দায় গেল। যাওয়ার পরে হঠাৎ ওরা খেয়াল করি, আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, ওর যে রুমটা ছিল সেটা বারান্দা সংযোজিত ছিল, এবং সে তার বারান্দাটা থেকে পাশের বাড়ির যে ছাদটা ছিল সেটা ছিল মাত্র 7 থেকে 8 ইঞ্চি, মানে হাতেই ধরা যায় বাড়ির ছাদ। তোরা দুজন যখন বারান্দায় দাঁড়ালো তখন দেখলো যে আমাদের যে বিড়ালটা আছে ওটা ছুটতে ছুটতে সেই ছাদ হয়ে আমাদের ব্যালকনিতে এসে পড়লো। রিশাদ তখন বিড়ালটাকে কোলে নিল এবং দেখলো বিড়ালটা অনেক ভীত এবং সব কিছুতে কেমন যেন ভয় পাচ্ছে। ও আর কোনো কিছু চিন্তা না করে ওর ফ্রেন্ড আরও বিড়ালকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, খস 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 এরকম একটা আওয়াজ হচ্ছে, অনেক লাউড। ও আবার কি মনে করে বারান্দায় শব্দটা কোত্থেকে আসে সেটা দেখার জন্য আবার বারান্দায় চলে গেল। তখনই ওর কোলে থাকা যে বিড়ালটা আছে ভয়ঙ্কর এক আওয়াজ করলো, ভয় পেয়ে ওর কোল থেকে ফাল দিয়ে এক লাফে ঘরে চলে গেল। জানি না কি কারণে, তো পিছনে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ডটাও দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো ওরা ভালো করে লক্ষ্য করে দেখলো সেই ছাদের উপরে, সেই অন্ধকার ছাদের উপরে সেই ঝলসানো বাচ্চাটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ঠিক লক্ষ্য করতে পারল না, তারপর দেখলো হঠাৎ করে ছেলেটা লাটিমের মতো ঘোরা শুরু হলো। লাটিমের মতো ঘুরছে, কিন্তু এক জায়গায় স্থির থেকে নয়, লাটিমের মতো ঘুরছে কিন্তু সার্কেল করে ঘুরছে, সামনে পিছে চারদিকে রাউন্ড করে, মানে সার্কেলের মতো ঘুরছে। লাটিমের মতো ঘোরা অবস্থায় সার্কেলের মতো ঘুরছে। এটা দেখার পরেই পিছনের থেকে আরেক আওয়াজ। নিশাদ ঘুরে তাকিয়ে দেখলো যে পিছনে কি হচ্ছে। সে দেখলো যে ইমরান দৌড় দেওয়ার সময় হয়তো বা গেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। সে আবার সামনের দিকে তাকিয়ে দেখলো সাপটা পুরা খালি, কিছুই নেই। সে তখন এক চিৎকার দিয়ে সোজা মা রুমে চলে গেল। ঘটনা সব কিছু মাকে বলল, আগে যা ঘটেছিল, আজকের ঘটনা, এর মাঝখানে অনেক ছোটোখাটো ঘটনা ঘটেছিল, সব বলল। মা অবশ্য জানতো এই বাড়ি সম্বন্ধে, আমাদের এখানে অনেকেই জানে এই বাড়ি সম্বন্ধে। তারপর মা কিছু আর বলল না। সে রাতে অনেক দোয়া দুধ পড়ার পরে তাদের ফু দিয়ে একসাথে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মা এলাকায় যে আমাদের এখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিল তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তো তাকে অনেক জিজ্ঞাসা করার পরেও না, সে কিছুই বলতে চাচ্ছিল না যে কি কেন আসলে কোত্থেকে আসছে, এটা কিছুই বলতে চায়নি। শুধু এতটুকুই বলেছে, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ করো, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ করো, এই তার শেষ কথা। মা অনেক চেষ্টা করেছে যে ঘটনাটা জানতে, কি সমস্যা, কি কারণে এটা দেখতে পাচ্ছে বা কি কারণে এরকম দেখা যাচ্ছে, সে কিছুই বলার। তো মাও আর তাকে জোর করে নেয় জানার জন্য। তো এর কিছুদিন পরে আমরা এলাকাটা চেঞ্জ করি। তো এই ছিল আমার ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। গল্পটি ছিল উত্তরবঙ্গের এক প্রায় পরিত্যক্ত জমিদার বাড়ি নিয়ে, যার নাম ছিল রায়ভিটা। বাড়িটি বহু বছর ধরে জনমানবহীন, আর তার পেছনেই ছিল একটা বিশাল শ্যাওলা লাইট ঢাকা পুরনো কুয়া। হয়তো আপনারা অনেকেই চিনেন না, আমি আপনাদের
আপনাদেরকে কুয়ার একটু বলে রাখছি। কুয়া হচ্ছে আগের দিনে নলকূপ ছিল না বা পানির কোনো ব্যবস্থা ছিল না, সেরকম একটা জায়গা খনন করে সেখান থেকে পানি নিয়ে মানুষ আর কি সেটা পান করত। এরকম একটা জায়গাকে আসলে গর্তকে কুয়া বলে। লোকে বলতো কুয়াটি ছিল একটা অভিশপ্তগ্রস্ত। স্থানীয় লোকের কথা অনুযায়ী প্রায় 100 বছর আগে ওই কুয়াতে ডুবে মারা গিয়েছিল জমিদারের একমাত্র বড় মেয়ে, যার নাম ছিল চন্দ্রিকা। সে নাকি ছিল খুবই একঘেয়ে এবং যেদিন তার মৃত্যুর পর থেকে বিশেষ করে অমাবস্যার রাতে কুয়া থেকে এক ধরনের ভেজা স্যাঁতসেঁতে গন্ধ আসতে থাকে, আর শোনা যায় জল পড়ার ঝপঝপ সব শব্দ, যেন কেউ অতল থেকে উঠে আসার চেষ্টা করছেন। এমন একটা পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে গঠিত হয়েছে আমাদের আজকের গল্পটি। আমি আশা করব আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি প্লে করেছেন আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। একবার শহরের 3 বন্ধু অমিত, রাহুল আর সুমিত সাহস করে রায়ভিটায় যাওয়ার পরিকল্পনা করল। তাদের উদ্দেশ্য ছিল ভূতের অস্তিত্ব প্রমাণ করা, ভূতপ্রেত আসলেই কি আছে কিনা সেই বিষয়টি জানার জন্য। তারা আসলে একটা অমাবস্যার রাতকেই বেছে নিল, কারণ অমাবস্যার রাত ছাড়া আসলে সত্যিকারের যে ভূতটা সেটা নাকি দেখা যায় না। এজন্যই তারা একটা অমাবস্যার রাতকে নির্ধারণ করে নিল। বাড়ির পিছনের কুয়াটা ছিল মানে একদম অন্ধকার একটা ঢাকা জায়গায়, তাই তারা বিকালের আগেই সেই জায়গাটি পৌঁছে গেল এবং তারা বিকালের মধ্যে সবকিছু দেখাশোনা করে নিয়ে রাতের বেলায় আর কি সেই জায়গাটাতে আসবে, তখন চারপাশটা যেন অন্ধকার থাকে, এরকম একটা অবস্থায়। আচ্ছা যাই হোক, যখন রাত 12টা বাজে তখন তারা সেই কুয়ার কাছে পৌঁছালো। তখন চারপাশটা যেন জমাট বাঁধা অন্ধকারে ঢেকে গিয়েছিল। রাহুল ফিসফিস করে বলল, দেখ, কুয়ার গায়ে যেন কিছু একটা নড়ছে। তারা টর্চের আলো ফেলল। কুয়ার গায়ে বয়ে সবুজ শ্যাওলার মাঝে দেখা গেল একটা ভাঁজ। সাদা রঙের শাড়ির আঁচল যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। কোনো বাতাস ছিল না, তবু আঁচলটা সামান্যভাবে বাতাসের মধ্যে তুলছে মনে হচ্ছে। ভয় পেয়ে অমিত আর সুমিত দৌড়ানোর চিন্তাভাবনা করল, কিন্তু তারা আসলে দৌড়াতে চাইল না এবং সবাইকে বলল যে আসলে আমরা যে জিনিসটা দেখছি এটা তো আসলে একটা ভূতপ্রেতের কাহিনী। মানে তারা সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু তারা দেখতেছে যে তাদের পা আর চালাতে পারছে না, তারা কোনোভাবেই সেখান থেকে লড়তে পারছে না। তারপর তারা চিৎকার করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমার পা ধরে রাখছে। যখন তারা ঘুরে দাঁড়ায় তখন দেখল রাহুল হাঁটু গেড়ে বসে পড়েছে, আর কুয়োর ভিতরে গভীর অন্ধকার থেকে দুটি জ্বলন্ত লাল চোখ রাহুলের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। পরদিন সকালবেলা কেবল রাহুলের জামাকাপড় পাওয়া গেল। কুয়ায় পরা জামাকাপড় ছিল স্যাঁতস্যাঁতে গন্ধ আর জলের দাগ। রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কয়েক মাস পর গ্রামের এক বৃদ্ধ, যিনি কুয়ার কাছে যাওয়ার সাহস দেখাতেন না, তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখলেন এক তীক্ষ্ণ মন ভাঙা কান্নার শব্দ। শব্দটা আসছিল রায়বাড়ির সেই কুয়াটা থেকে। বৃদ্ধ সাহস করে জানালার ফাঁক দিয়ে দেখলেন কুয়ার দিকে উপরেই চাঁদের সামান্য আলো আবছাভাবে দেখা যাচ্ছে ভেজা শাড়ি পরা একটি ছায়া মূর্তি। মূর্তিটির চুলগুলো বেশ লম্বা, টপ টপ করে জল ঝরছিল। বৃদ্ধ দেখতে পেলেন ছায়া মূর্তিটির 2 হাত বাড়িয়ে কোন দিকে কি যেন খুঁজছে আর ফিসফিস করে, আমাকে ডাকো, আমার মুঠোফোন, আমি আমার মুঠোফোনে খুঁজে পাচ্ছি না। কিন্তু ভয় পেয়ে কেঁপে উঠল। তিনি জানতে চাইলেন চন্দ্রিকা মারা গিয়েছিল মুঠোফোন আবিষ্কারের বহু বছর আগে। এই ভূতের কান্নাই কি তবে সময়ের কোনো হিসেব নেই, নাকি এটি কোনো নতুন শিকারের ডাক? বৃদ্ধ কিছু বুঝতে না পেরে আসলে তিনি চোখ বদ্ধ করে মন্ত্র জপতে শুরু করলো, এমন কিছু বলতে শুরু করলো যেটা বলে তার আসলে ভিতর ভয়টা কেটে আর কি একটা ভালো দিকে আসতে পারে, কিন্তু আসলে তার কোনো কাজ হলো না। এবং অবশেষে সে জানালাটা বদ্ধ করে দিয়ে তার বাড়িতে যারা আরও লোকজন ছিল সেই লোকজনকে ডেকে সবাইকে যখন তুলল তখন আসলে ভিতর ভয় কাটল। এবং যখন আবার তারা ভিতর রুম থেকে সেই জানালা খুলে রায়ভিটার দিকে তাকালো তখন দেখতে পেল আসলে সেখানে কিছুই নেই। এবং তারা পরবর্তী সারা রাত সেখানে সজাগ থেকে আসলে দেখার চেষ্টা করেছিল যে রায়ভিটার সেই যে কুয়াটা সেখান থেকে কিছু দেখা যায় কিনা, কিন্তু মানে সারা বাড়ির লোক থেকেও সেখানে আর কিছুই দেখতে পায়নি, শুধুমাত্র অন্ধকার এবং কালো ঘুটঘুটো ছায়া ছাড়া। ধন্যবাদ রাসেল ভাই। আমি শোভন, আমি আমার জেলার সিনিবাজার নামক এলাকায় পড়াশোনার কারণে আমি ওখানে থাকতাম। ঘটনাটা ঘটে একটা মহিলা আত্মহত্যা করে ওইখানে। বেসিক্যালি ঘটনাটা মহিলাটাকে নিয়ে না, আত্মহত্যা করার লাশটা যে আবিষ্কার করে ঘটনাটা তাকে নিয়ে। আচ্ছা, ঘটনাটা ছিল এরকম, ওই মহিলাটা আত্মহত্যা করে একটা পথের পাশে, একটা বাগানের ভিতরে, একটা পুকুর পাড়ে আত্মহত্যা করে। তা যে লাশটা আবিষ্কার করে সে ছিল অল্প বয়সী একটা মেয়ে, ক্লাস 8-এ পড়া একটা মেয়ে। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তা বাগানের
বাগানের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলে, কিন্তু তখন তার দিকে একটা ঢিল এসে পড়ে তার সামনে, এবং তার পায়ের কাছেই প্রথম ঢিলটা পড়ার পরেও সে হেঁটে যাচ্ছিল। দ্বিতীয় তার একটা ঢিল এসে তার সামনে পড়ে এবং সে আবিষ্কার করে ঢিলটা বাগানের দিক থেকে আসতেছে। তার কয়েক পা হেঁটে সে বাগানের ভিতর যায় এবং দেখতে পায় যে পুকুরের পাড়ে একটা গাছে একটা মহিলা আত্মহত্যা করছে, এবং গাছটা সরাসরি মহিলাকে নিয়ে গাছটা ভেঙে পানিতে পড়ে গেছে। হ্যাঁ, ডালটা ভেঙে পানিতে পড়ে আছে, সে মহিলা সহকারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা। এবং অদ্ভুত ব্যাপারটা ছিল এরকম যে মহিলার হাতটা কিছু তো খেয়ে গেছে বা খেয়ে ফেলছে। হাতের হাড়গুলা ছিল, হাতে কোনো মাংস ছিল না। পানির ভিতরে এইভাবে আবিষ্কার করে। আর ওই মেয়েটাকে আবিষ্কার করে আবার অন্য লোকরা, কারণ মেয়েটা চিৎকার দেয় ওখানে, এবং ঘটনাটা মেয়েটাকে নিয়ে যেটা ঘটে, মেয়েটা অ্যাবনর্মাল হয়ে যায় এবং অদ্ভুত আচরণ করতে থাকে। পরবর্তীতে মেয়েটার আচরণ ছিল এরকম, সে নিজেকে পরিচয় দিচ্ছে অন্য একটা নামে। সে তার নিজের নাম না বলে অন্য একটা নাম বলতেছে, এবং সে বলতেছে সে একটা অন্য জায়গায় থাকে, একটা গাছে থাকে, একটা নির্দিষ্ট একটা গাছের কথা বলতেছে যে আমি অমুক জায়গায় থাকি, এবং যার কথা বলতেছে সেও একজন মৃত মানুষের নাম বলতেছে, এবং যাদের সাথে থাকে বলতেছে তারাও মিনিমাম 10-15 বছর আগে প্রত্যেকেই মারা গেছে। এরকম এই ঘটনাটাই ছিল আমার ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো, আমি ভিক্টর গোমেজ, প্রাণঘাট থেকে আসছি। জি শুনি। আচ্ছা, আমি আমার ঘটনাটি স্টার্ট করলাম। ঘটনাটি ঘটেছে আমার খুব কাছের বন্ধু ইভা সাথে ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটেছে গত 1 বছর আগে। তো ইভা ওর ফ্যামিলির সাথে একটা নতুন বাসায় ওঠে। তো ওঠার কিছুদিন পরই ও নিজে একটা একটা প্রেজেন্সের ফিলিং করে যে কিছু একটা ওর সামনে দিয়ে যাচ্ছে। ও যখন ঘুমায় তখন ওর বেডের পাশে কেউ বসে আছে, আবার যখন টিভি দেখে ওর আশেপাশে ঘোরাফেরা করছে। তো প্রেজেন্সের ফিলটা ওর মার সাথে শেয়ার করে, কিন্তু আন্টি এটাকে কোনোভাবেই কোনো মাথায় নেয় না, ওকে নানাভাবে বুঝায় যাতে ভয় না পায়। এই কিছুদিন পর ও আরেকটা জিনিস অনুভব করতে পারে যে একটা পোড়া গন্ধ। ও আমাকে যেটা বলে, এটা পোড়া গন্ধও পায়, এটা বিশেষ করে রাতের বেলা বেশি পায় ও। তো এই স্মেলটা ওর মার সাথে শেয়ার করে যে মা, আমি এরকম একটা গন্ধ পাচ্ছি। ওর মাও পায়, কিন্তু ওর মা ওকে না অন্যরকম কথা বলে ওকে অন্যরকম বুঝায় যাতে ও ভয় না পায়। তো লাস্ট টাইম ও একদিন দুপুরবেলা ঘুমিয়ে আছে, তো সেই সময় হট করে স্বপ্ন দেখে যে ওর পাশে কেউ বসলো, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং কথা বলতেছে এরকম অনেকটা কথাটা যে তুমি আমাকে এত ভয় পাও কেন, আমি যে তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আমার কিছু কথা আছে তোমাকে আমি বলতে চাচ্ছি। তো ও কোনো কিছুই করে না। তো তখনই প্রেজেন্সটা ওকে বলতেছে যে আমার নাম হাসি, আমি তোমাদের উপরের তলায় থাকি, কাজ করি, আমি উপরের তলায়, আমি ওখানেই থাকি। অ্যাট লাস্ট টাইম তো ও ঘুমিয়ে যায়, খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পরে ও যে স্বপ্নটা দেখেছে ওর মার সাথে শেয়ার করে। তো মা ওকে এটা দুঃস্বপ্ন ভেবে ওকে উড়িয়ে দেয়। তারপর আস্তে আস্তে ও বিভিন্ন ইনফরমেশন নেয়, ওর উপরওয়ালা যারা থাকে ওদের কাছে ইনফরমেশন নিয়ে ওরা জানতে পারলো যে আসলে ওই বাসাতে হাসি নামে একটা কাজের মেয়ে ছিল যে নাকি সামহাও মারা গেছে। আমার ঘটনা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। জন তখনও সজাগ ছিল, কিন্তু রুমের লাইট অফ ছিল, ডিম লাইট জ্বালানো ছিল। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিলেন আস্তে আস্তে করে। হঠাৎ তারা দেখতে পান যে রাকিবদের যে রুম, যেহেতু এবং তাদের যে 4 জন থাকে, যে তাদের যে রুম, এর মাঝখানে দরজা রয়েছে। তারা দেখতে পায় ওই দরজাটি রাকিবদের ওই পাশ থেকে খুলে গেল। খুলে যাওয়ার পর রাকিব বের হয়ে এসেছে দরজা দিয়ে, এবং তারা বেশ চমকে গিয়েছে। কি ব্যাপার, রাকিব হঠাৎ বাচ্চা মানুষ, সে দরজা খুলল কিভাবে আর এই ঘরে ঢুকলো কিভাবে? কারণ ওই দরজার যে উপরে যে সিটকেনি ছিল, এটা কিন্তু কোনোভাবেই রাকিবের নাগাল পাওয়ার কথা নয়। এমনকি যে ফার্নিচারটা দরজার সামনে দিয়ে রাখা হয়েছিল, তার উপর উঠেও যদি রাকিব খোলার চেষ্টা করে, সেটাও পসিবল ছিল না। তারা যখন দেখে রাকিবকে, তখন রাকিবকে ডাক দেয়, রাকিব, রাকিব, কি ব্যাপার বাবা? তো রাকিব কোনো উত্তর দেয় এবং কোনো কথার ভ্রুক্ষেপও করে না। সে শুধু রুম দিয়ে ঢুকে আবার দরজা দিয়ে বের হয়ে যায়। তখন একজন আপু আবার দরজা খুলে দেখতে যায়, কি ব্যাপার, রাকিব এত রাত্রে এদিক দিয়ে ঢুকে কোথায় গেল?
তারা দরজা খুলে রাকিবকে কোথাও দেখতে পায় না। আরও একটি অদ্ভুত ব্যাপার হলো যে রাকিব যখন চলে যায় তার ওই দরজার দিকে তাকিয়ে দেখে ও দরজা বন্ধ, কিন্তু একটু আগেই তো রাকিব খুলে বের হয়েছিল, দরজা ভেতর থেকে আবার বন্ধ করে দিল কে? পরের দিন সকালবেলা যখন রাকিবের আম্মাকে ওই আপুরা বিষয়টি জানায়, তখন রাকিবের আম্মু বলে, না তো, এ ধরনের ঘটনা তো ঘটেনি, রাকিব তো দরজা খুলতেই পারবে না। আর রাকিবকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তো যেহেতু রাকিব ক্লাস 3তে পড়ে, সে বলল, না তো, সে তো রাতের বেলা এরকম কোথাও যায়নি। আর তাছাড়া ওই রুমে তো তারা কখনো ঢোকে না, যেহেতু সাবলেট দেয়া হয়েছে। এই ঘটনাটিও রাকিবের আম্মুর সঙ্গে ঘটেছিল। তো শুরুতেই বলেছি এই ঘটনাটি আবার ঘটেছে বেশ কিছুদিন পরে আর কি। শুরুতেই বলেছি যে রাকিবের আম্মু মানে আন্টি উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন রেগুলার। তো উনি সেই ভোররাতে উঠেছিলেন। ভোররাতে উঠে অজু করার জন্য উনি যখন বেসিনের কাছে যাবেন বা যাচ্ছিলেন, তখন যে প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মানে যে ছোট্ট করিডোর দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন বেসিনের কাছে, মানে বেসিনের কাছেও আসলাম না, সেখানে একটি জানালা রয়েছে। তো উনি জানালার দিকে তাকিয়ে দেখেন শুধু একটা মাঝারি সাইজের মানুষের মাথা দেখা যাচ্ছে। মাথাটা স্বাভাবিক ছিল, তেমন ভয়ঙ্কর কোনো মাথা ছিল না, স্বাভাবিক একটা মাথা দেখা যাচ্ছে। কিন্তু মাথাটা এবং চেহারাটা স্পষ্ট দেখা গেল, মাথার নিচের অংশ গলা এটা দেখা যাচ্ছে না। উনি প্রথমে ভেবেছিলেন চোর হবে। উনি চিৎকার করতে যাবেন। বছরখানেক আগের ঘটনা। রাকিবের ফুপু, তার নাম হচ্ছে সূর্য ফুপু। এই সূর্য ফুপু তার মেয়ের সাথে রাকিবদের বাসায় বেড়াতে আসে। তো যেহেতু ওই সময় আবার সাবলেট নাই, সাবলেট অল্প কিছু দিনই ছিল আর কি, ওই 2011 সালের দিকে আর কি। তো সূর্য ফুপু তার মেয়ের সাথে যখন বেড়াতে আসে, তখন যেহেতু মাত্র শোবার ঘর ছিল দুটো, এজন্য রাকিবের আব্বা আম্মা এবং রাকিব একটা ঘরে থাকে, আর সূর্য ফুপু এবং তার মেয়ে যেহেতু গেস্ট হিসাবে এসেছেন কয়েকদিনের জন্য, তারা আরেকটা রুমে থাকে। তো এক রাতে ঘটে ভয়ানক একটি ঘটনা। রাত আনুমানিক 10:30টার দিকে ইলেকট্রিসিটি ছিল না, লোডশেডিং চলছিল। তো গরমকাল ছিল, গরমের কারণে এই সূর্য ফুপু ওনার ঘুম আসছিল না। তো উনি রুমের মধ্যে পায়চারি করছিল। তো রুমের যে জানালাটা ছিল, পায়চারি করতে করতে একবার জানালার কাছে যায়, আবার অন্য সাইডে চলে আসে। তো জানালার কাছে যখন গিয়েছে, তখন উনি দেখতে পাচ্ছেন যে কলোনির মধ্যে যে রাস্তা রয়েছে, সে রাস্তা দিয়ে সাদা পাঞ্জাবি পরা একজন লোক হেঁটে যাচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল, যেহেতু তখন ইলেকট্রিসিটি ছিল না। কলোনির মধ্যে যে ল্যাম্পপোস্টগুলো ছিল, সেইভাবে তখন তো ল্যাম্পপোস্টগুলো জ্বলছিল না, যেহেতু ইলেকট্রিসিটি নাই। কিন্তু চাঁদ আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন যে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন, কি ব্যাপার, এত রাত্রে এরকম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরে একজন লোক হেঁটে যাচ্ছে, এখন যেতেই পারে, কলোনির তো আরও পরিবার আছে, হয়তোবা উনিও লোডশেডিংয়ের কারণে রাত্রেবেলা হাঁটতে বের হয়েছেন, ঘুম আসছে না, উনি এটা চিন্তা করেছেন। এদিকে কি হয়েছে, সূর্য ফুপুর যে মেয়ে, তারও কিন্তু ঘুম ভেঙে যায় গরমের কারণে। তখন সে আবার সূর্য ফুপুকে বলে যে, মা, জানালার কাছে কি দেখো? তো উনি আবার মজা করে তার মেয়েকে বলে, ভূত দেখবি, এদিকে আয়, দেখে যা, একটা ভূত দেখা যাচ্ছে। এই বলে উনি জানালার কাছ থেকে চলে আসেন। তো সূর্য ফুপুর মেয়ে, উনি আবার চিন্তা করেন যে কি ব্যাপার, মা এরকম ভূতের প্রসঙ্গ কিভাবে আসলো, দেখি উঠে যাই। তো সে কিন্তু কোনো রকম অন্য কোনো চিন্তা করেনি, ভয় এই টাইপের কোনো চিন্তা করেনি। কিন্তু উনি যখন জানালার কাছে গিয়েছেন আর নিচে যখন তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। তখন সূর্য ফুপু জিজ্ঞেস করে, কি হয়েছে? বলে, আমি ভূত দেখেছি। বলে, ভূত দেখলি মানে? বলে, হ্যাঁ, তুমি আমাকে বললা না সত্যি ভূত? বলে, আরে আমি তো একটা সাদা পাঞ্জাবি মানুষকে দেখেছি আর মজা করেছি তোর সাথে। বলে, না, আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি একটি কঙ্কাল, স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরে কোনো মাংস নেই, কিচ্ছু নেই, একটা কঙ্কাল, ঠিক একটা মানুষ যেভাবে হাঁটে এভাবে হেঁটে যাচ্ছে, এবং এই কঙ্কালটি আমার দিকে তাকিয়েছে, আমি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। তার চিৎকারে অন্য রুম থেকে সবাই চলে আসে, বলে, কি হয়েছে? তারা বিষয়টি খুলে বলে। এবার চলে যাব পঞ্চম ঘটনায়। যদিও আরও অনেক ঘটনা রয়েছে, কিন্তু এবারের ঘটনাটি বলে আবির শাহরিয়ার তার ঘটনাটি শেষ করেছেন। ওই কলোনিতে দুজন দারোয়ান থাকতো। এই দারোয়ান যেটি করত, রাতের বেলা একজন ওই সীমানার এক পাশে দাঁড়াতো, আরেকজন আরেক পাশে দাঁড়াতো। তারা রাউন্ড করে পাহারা দিত, মানে একজন এক জায়গা থেকে হাঁটা শুরু করে শেষ পর্যন্ত যখন যেই জায়গাটাতে আসে, ওই শেষ পাথা থেকে আরেকজন শুরু করে, শেষ হাঁটতে হাঁটতে আবার প্রথমজন যেখান থেকে শুরু করেছিল সেখানে আসে। এইভাবে চক্রাকারে তারা ওই কলোনিটি পাহারা দেয়, এবং নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয়, একজন আরেকজনকে ডাক দেয়।
এর মধ্যে একজনের নাম ছিল জাহিদ, আরেকজনের নাম ছিল হাকিম। তো জাহিদ হাকিমকে ডাক দেয়, হাকিম আছিস? তখন আবার হাকিম বলে হ্যাঁ আছি। আবার মাঝে মাঝে হাকিম জাহিদকে ডাক দেয়, জাহিদ জাহিদ আছিস? তখন জাহিদ বলে হ্যাঁ আছি। মানে এরকম শব্দ হওয়ার কারণে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন থাকতো, আর তাদের মধ্যে কথাবার্তা হওয়ার কারণে যদি কেউ চোর কখনো আসতো তারা বুঝতো যে পাহারাদার রয়েছে, সেখানে চুরি করতে যাওয়া যাবে না। আর নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব উত্তর দিচ্ছেন কি কলোনির বাইরের কেউ নাকি এত রাত্রে এখানে এসেছে ওই চিন্তা করে, আর যেহেতু বারবার বলার পরে উত্তর দিচ্ছিল না, উনি বেশ ক্ষুব্ধ হন এই আচরণে। উনি আরও কাছে যান, কাছে গিয়েই হয়তো বা একটু ধমক দেবেন এই নিয়তে উনি কাছে গিয়েছেন। আর যখনই কাছে গিয়েছেন হঠাৎ করে এই কাপড় ধোয়া বাদ দিয়ে ওই মহিলাটি হাকিমের দিকে তাকায়। ওই মহিলাটির চেহারা মানুষের মতো যদিও বা, কিন্তু তার চেহারায় এমন মানে তার চোখে এমন ভয়ঙ্কর একটি চাহনি ছিল যে চাহনিটা স্বাভাবিকভাবে কোনো মানুষের হতেই পারে না। ভয়ঙ্কর এই চাহনি দেখে হাকিম এত জোরে দৌড় দিয়েছে ওখান থেকে, দৌড় দিয়ে জাহিদের কাছে চলে গিয়েছে। তখন জাহিদ আবার হাকিমকে নিয়ে যখন পুকুর ঘাটে আসে তখন তারা কাউকে দেখতে পায় না। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যেটি কোনো মানুষ ছিল না, কারণ এত দ্রুত এখান থেকে কোনো মহিলা এই হাঁটতে হাঁটতে কলোনির রাস্তা দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। টিএনটি কলোনি কেন্দ্রিক বেশ অনেক ঘটনা রয়েছে, আর আবিরহারের বন্ধু রাকিব তারা মাঝখানে হলো টিএনটি কলোনিতে থাকছেন না, তারা বাহিরে বাসা নিয়েছেন, যেহেতু সেখানকার বিল্ডিংগুলোর অবস্থা খুব বেশি সুবিধার না, বেশ জরাজীর্ণ করে গেছে। এই কারণে তারা সেখান থেকে বাসা চেঞ্জ করে কাছে আরেকটা জায়গায় বাসা নিয়েছেন। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম বেশ কয়েকবার। তো সেটা হচ্ছে যে আমাদের নানাবাড়ি, যেটা নানাবাড়ির কাছাকাছি অনেক হিন্দু এরিয়া, অর্থাৎ ওই এলাকাটাতে বলা চলে যে মুসলিম পরিবার খুবই কম, ম্যাক্সিমামই হচ্ছে ওখানে হিন্দু একটা এরিয়া। তো ওইখানে যে ভাস্কর্য, ইতিহাস বা সবকিছুর সাথে একটা হিন্দু সমাজের যে ব্যাপার স্যাপার থাকে সেগুলো জড়ানো। আচ্ছা, এর মধ্যে একটা খুব পুরাতন দিঘি ছিল, যেটা হয়তো বা কয়েক শতক বছর আগের। কেন বলছি? কারণ আমরা ছোটবেলাতে আরও যখন দিঘিটা দেখতাম তখন দিঘির পাড়ের যে সিঁড়ি বা সিঁড়ির যেই বাউন্ডারি বা যেই বাউন্ডারিগুলো দিঘির, তো সেটা খুব পুরনো এবং ইটের কারুকাজ করা অনেক আগের এবং ভাঙাচোরা ছিল, তখন থেকে পরিত্যক্ত বলা চলে। তো এমন হতো যে ওইখানে মানুষ গোসল টোসল করতে যাইতো, কারণ বিশাল একটা খোলা জায়গা, জলাশয়। আচ্ছা। তো ওদিন হচ্ছে রাত 9টা বা 10টা বাজে একটা শ্মশানঘাট থাকে। শ্মশানঘাটটা হচ্ছে এমন যে ওখানে হচ্ছে হিন্দুরা মারা গেল ওই নির্দিষ্ট একটা স্থানে সব হিন্দুদেরকে পোড়ানো হয়। তো নানা অনেক রাত করে ওখান থেকে ফিরতেছিল। তো ফেরার পরে এমন হতেছিল যে শ্মশানের ওদিক থেকে কোনো কান্নার শব্দ পাচ্ছিল। তো নানা একটু তাড়াহুড়ো করে চলে আসছে ওখান থেকে। মানে এমনিতে আস্তে 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 এমন হয়েছে যে দিঘির কাছাকাছি যখন আসছে ওনার তাড়াহুড়ার কারণেই হয়তো মানে বৃষ্টি হয়েছিল দিনে, একটা জায়গায় একটু খাদে পানি জমা ছিল, ওটাতে পা দিতে গিয়ে হইতেছে পা এবং উনি লুঙ্গি এটা হচ্ছে নোংরা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে হইতেছে তখন নানারা যখন ছিল তখন ইলেকট্রিসিটির যুগও ছিল না, তখন হচ্ছে বলা চলে হেরিকেন নিয়ে হচ্ছে যে মানুষ ঘোরাফেরা করতো। তো ওনার হাতে একটা হেরিকেন ছিল। তো হেরিকেনটা হচ্ছে যে উনি দিঘির শুরুতে মানে ঘাটলার দিকে রাইখা নিজের দিকে নামে গেছে। তো নিচের দিকে যখন নামবে, নামার পরে পা ধোয়ার পরে উঠতে যাবে, তখন মনে হইলো যে এতক্ষণ যে একটা স্বাভাবিক আলো ছিল, হালকা আলো, কোনো রকম আবছাবছা দেখা যাচ্ছিল, সেই আলোর ব্রাইটনেসটা মানে আলোটা একটু আগের চেয়ে বেড়ে গেছে, হঠাৎ বেড়ে গেছে। হ্যাঁ। তো সেটা শুধু নির্দিষ্ট একটা জায়গা জুড়ে না, পুরো দিঘি এরিয়া জুড়ে আলোটা হঠাৎ বেড়ে গেছে। আচ্ছা। তো উনি সেই আলোটার মানে উৎস খুঁজতে গিয়ে এদিক ওদিক একটু তাকাচ্ছে যে কিভাবে হঠাৎ করে আলো বেড়ে গেল। হ্যাঁ, এরকম মানে তখন এমনও না ইলেকট্রিসিটির যুগ, কোথাও বাতি ছিল, হয়তো বিদ্যুৎ ছিল না বা বিদ্যুৎ আসছে আলোকিত হয়ে গেছে, এই ধরনের ভাবনাও আসার মাথায় নাই। আচ্ছা। তো সে একটু অবাক হয়েছে যে হঠাৎ করে মানে আলোটা বেড়ে গেল। তো এটা তাকালে দেখলো দিঘির একদম অপর প্রান্তে। দিঘির দৈর্ঘ্যটা এমন যে যদি দিঘির পাড় ধরে পায়ে হেঁটে যাওয়া যায় তাতেও প্রায় দিঘির অপর প্রান্তে যেতে আপনার 8 থেকে 10 মিনিট লাগবে। দিঘিটা এত দৈর্ঘ্য লম্বা, এত বড় একটা দিঘি। তো তাকাইলো সেদিকে, দেখলো যে দিঘির একদম অপর প্রান্তে হচ্ছে যে একটা ঘোড়া। এত রাত্রে অপর প্রান্তের ঘোড়া তো ভালো কথা, কিছুই অপর প্রান্তে যাই থাক দেখার কথা না, কারণ 8-10 মিনিট হাঁটতে যে দূরত্ব, তার উপরে রাত, তখন তো এতটুকু দূরত্বে এত এই যে আলোটা, এতে ওভার কিছু থাকলে দেখার কথা না। তো দেখলো যে আসলে আলোর উৎসটাই ঘোড়াটা ধবধবে সাদা এবং ঘোড়ার থেকে একটা ব্রাইট একটা আলো ছড়ায় পুরো দিঘি এরিয়াটা জুড়ে আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, সাদা একটা ঘোড়া। তো উনি মানে অবাক হয়ে দেখতেছে সেটা। হ্যাঁ, মানে অনেকটা হতেছে যে আমরা রেডিয়ামের কোনো কিছুর উপর লাইট পড়ে একটা রিফ্লেক্ট তৈরি হয়, এই ঘোড়াটা থেকে সেরকম একটা আলো রিফ্লেক্ট হচ্ছিল, সেটাই ছড়িয়ে বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এটা দেখার পর উনি তাকায় গেছে এবং ভাবতেছে যে মানে আমি কি ভুল দেখতেছি বা কিছু। তো এটা ভাবতে ভাবতে দেখলো যে দিঘির ওই পাশে হচ্ছে যে একটা থল ছিল। থলটা এরকম যে উঁচু একটা জায়গা যেখানে হচ্ছে হলুদ চাষ করা হয়, হলুদ, আদা এগুলো চাষ করা হয়, এটাকে আমাদের এখানে থল বলে। তো এরকম একটা উঁচু জায়গা, সেই উঁচু জায়গা থেকে দেখলো যে একটা লোক আসতেছে। লোকটা বেশ লম্বা চড়া,
তার গায়ে হচ্ছে একদম ডাইরেক্ট একটা সাদা আলখাল্লা এবং মাথায় পাগড়ি পেঁচানো, ঠিক আছে, মাথায় পাগড়ি, এরকম একটা লোক। এবং সে কোথাও তাকাইতেছে না, তার মতো সে আসতেছে এবং তাকেও দেখা যাচ্ছে। এবং কিছু হয়ও, তো হারিকেনের তো আগুন আছে, অ্যাটলিস্ট নিজের সেফটি সে যতটা তখন বিশ্বাস করত যে আগুন কাছাকাছি থাকলে অশুভ কিছু আসে না, তো সেটা থেকে হচ্ছে সে ওইখানে ছিল। তো এটা যাওয়ার পরে হইতেছে যে উনি হঠাৎ দেখল যে ওই লোকটা এসে ঘোড়ার পিঠে বসছে। আচ্ছা। ঘোড়ার পিঠে বসার পরে এইবার যেটা ঘটল যে সেটা হচ্ছে যে অনেকটা রূপকথার মতো, অর্থাৎ ঘোড়াটার 2টা পাখা ছিল এবং ঘোড়াটা ওনাকে নিয়ে উড়ে চলে গেল। এটা দেখার পরে হইতেছে ওনার একদম লোমটোম দাঁড়িয়েছে। এবার সে যে মানে রাস্তা পার হবে বা হাঁটবে, মনে হচ্ছিল যে ওনার পা চলতেছে না, অর্থাৎ তো যে হ্যাঁ, এবং উনি ওনার ডান পাশটা হয়তো যে উনি ডান পাশের হাত এবং পা প্যারালাইজড রোগীর মতো, হ্যাঁ, এমন হয়তো যে উনি নড়তে পারতো না। আচ্ছা আচ্ছা। এরপর মোটামুটি দীর্ঘদিন বিছানায় ছিল, আর কোনো বড় কোনো অসুখ হয় নাই, অসুবিধাও হইতো না, ঠিক আছে। শুধু ওইটাই ছিল যে ডান পাশে বাম পাশ নাড়াইতে একটু সমস্যা করতো, মানে একেবারে যে খর হয়ে গেছে তা না, মানে আগের মতো এই এক সাইডটাতে শক্তি পাইতো না, এরকম হাঁটতে গেল এরকম একটু এক সাইড উইক, এভাবে তো এরকম হইতো। পরবর্তীতে এই অবস্থায় ছিল, তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে, মানে এমন কোনো বড় কোনো কিছু ঘটে নাই, মানে কিছু হয় না, স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু ওই ঘটনার পর দিন থেকে সে অসুস্থ ছিল এবং এক সাইড এরকম ছিল। ডিয়ার লিসনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন RJ রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সবথেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।